তো বন্ধুরা, আজকের টপিক হলো ক্রিস্টেলারের সেন্ট্রাল প্লেস থিওরি, যেটাকে বাংলায় বলে কেন্দ্রীয় স্থান তত্ত্ব। তো এটার ব্যাপারে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো এবং তোমাদের খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমরা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো সেন্ট্রাল প্লেস থিওরি সবার প্রথমেই যেটা আমরা জানবো সেটা হলো কি ইন্ট্রোডাকশন। সেটা সব থিওরিরই থাকে। তো ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। তো ভূমিকা কি? তো ভূপৃষ্ঠে বসতি বিস্তারের ধরনের সঙ্গে, তো বসতি বিস্তারের ধরন কি কি, যেমন বিচ্ছিন্ন বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি, এই ধরনগুলোর সঙ্গে ভূমিরূপের সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে এই কেন্দ্রীয় স্থান তত্ত্বের উদ্ভব ঘটে। অর্থাৎ একটু সহজ ভাষায় বলতে গেলে এই মানব বসতি কিন্তু খুবই গতিশীল প্রকৃতির, সেটা কিন্তু সবসময় একই অবস্থায় থাকে না। অর্থাৎ গ্রাম বসতি থেকে শহর, শহর থেকে নগর এবং নগর থেকে মহানগরে যে বসতির বিবর্তন হচ্ছে সেটা দেখতে পাওয়া যায়। তো এই বিবর্তনের উপরই ভিত্তি করে 1933 খ্রিস্টাব্দে জার্মান ভৌগোলিক ওয়াল্টার ক্রিস্টেলার তার লেখা সেন্ট্রাল প্লেস ইন সাউদার্ন জার্মানি গ্রন্থে তার এই তত্ত্বটাকে উদ্ভব করেন বা প্রকাশ করেন। ঠিক আছে, তো বোঝা গেল এটার ইতিহাসটা বা এর ভূমিকাটা। তো এবার জেনে নিই 2 নম্বর এর কনসেপ্ট অফ দিস থিওরি। তো দক্ষিণ জার্মানির বিভিন্ন কেন্দ্রীয় স্থান গবেষণা করে তিনি তার এই কেন্দ্রীয় স্থান তত্ত্বটিকে প্রকাশ করেন কে? ক্রিস্টেলার। তার মতে কোনো বসতির ক্ষুদ্রতম একক থেকে তার চারপাশে যে বিস্তার সেটা সমানভাবে হয় এবং যে আকৃতিটা তৈরি হয় এরকম বিস্তার হতে হতে সেটা হলো ষড়ভুজ আকৃতি বা হেক্সাগন প্যাটার্নের তিনি বলেছেন। ঠিক আছে, তো এটা ছিল তার থিওরির কনসেপ্ট। তো এবার জেনে নিয়ে এর অ্যাজাম্পশন কি আছে। প্রত্যেক থিওরিরই অ্যাজাম্পশন থাকে। শর্ত নম্বর 1 কি ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু এবং সম্পদের বন্টন যেই অঞ্চলের কথা তিনি বলেছেন সেই অঞ্চলের সব জায়গায় সমান। ঠিক আছে, কোনো জায়গায় কম বেশি না। অর্থাৎ আমি তোমাদের একে একটু বোঝালে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তো এখানে তিনি কি বলেছিলেন কনসেপ্টে, যে একটা অঞ্চলের যে আকৃতি সেটা হেক্সাগন প্যাটার্নে। তো আমি একটা হেক্সাগনের প্যাটার্ন এঁকে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা হেক্সাগন প্যাটার্ন এঁকে নিয়েছি, তোমাদের বোঝানোর জন্য আঁকলাম, একটু ব্যাকাচারা আছে। তো কি বলেছে এখানকার ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, সম্পদের বন্টন সব জায়গায় সমান। তিনি বলতে চাইছেন যে এখানে যে মৃত্তিকাটা আছে এবং এইখানে যে মৃত্তিকাটা আছে দুটোই সমান। এরকম ভাবে জলবায়ু, সম্পদের বন্টন এইসবের ব্যাপারে তিনি বুঝিয়েছে। ঠিক আছে, 2 নম্বর অ্যাসাম্পশন হলো ভূপৃষ্ঠের জনসংখ্যা বন্টন সমানভাবে হবে। অর্থাৎ এমন কিছু হবে না যেখানে এই মাঝখানে এক ধরনের জনসংখ্যা, এখানে এক ধরনের জনসংখ্যা, এখানে এক ধরনের জনসংখ্যা, এখানে এক ধরনের জনসংখ্যা। 3 নম্বর হলো কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে যাতায়াতের সুযোগ সুবিধা সমান হবে। ঠিক আছে, মানে এই যে ধরে নিই, এই যে ডটগুলো একটু মুছে দিয়ে ধরে নিই যে একজন কেন্দ্রে রয়েছে, সে কেন্দ্র থেকে যে সে পরিষেবাটা পাবে পেয়ে এখানে যাবে, এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে এখানে যাওয়ার জন্য কিন্তু একই পরিষেবা পাবে। অর্থাৎ মাঝখান দিয়ে গেল, অর্থাৎ কেন্দ্র দিয়েও গেল যে পরিষেবা পাবে, একদম ওপর দিয়ে গেল ঠিক একই পরিষেবা পাবে। অর্থাৎ যেখান দিয়ে যাক না, এখান দিয়ে যাক, এখান দিয়ে যাক, পরিষেবা একই পাবে। ঠিক আছে, তো সেটাই বলা হয়েছে এই শর্তে। 4 নম্বর হলো কেবলমাত্র একই ধরনের পরিবহন ব্যবস্থা চালু থাকবে এবং সে পরিবহনের যে ব্যয় অর্থাৎ পরিবহনের যে ভাড়া সেটা সব জায়গার অনুপাতে সমান হবে। অর্থাৎ তো ধরে নিই এই যে কেন্দ্রীয় স্থল, এই কেন্দ্রীয় স্থল থেকে যদি এখানে যাওয়া হয় তাহলে যেই ভাড়া, তারপর কিন্তু এইখানে গেলেও সে একই রকম ভাড়া থাকবে। অর্থাৎ দূরত্ব একই থাকার দরুন এই ভাড়াটা কিন্তু একই থাকবে। এবার যদি কেউ এখান থেকে যদি এবার এখানে যেতে চায় তাহলে সেই অনুপাতে তার ভাড়াটা বাড়বে। সেটাই বলা হচ্ছে এখানে। 5 নম্বর শর্ত হলো সমতল ভূপৃষ্ঠে কেন্দ্রীয় স্থান অবস্থান করবে। অর্থাৎ কেন্দ্রের যেটা বলা হয়েছে মাঝখানে যে কেন্দ্র সেটা সমতল ভূপৃষ্ঠে অবস্থান করবে। কোনো পার্বত্য এলাকা বা কোনো মালভূমি অঞ্চলে এই কেন্দ্রীয় স্থান অবস্থান করবে না। 6 নম্বর শর্ত হলো ক্রেতাগণ সবচেয়ে কম দূরত্ব ভ্রমণ করে সমস্ত ধরনের পরিষেবা পাবে। 7 নম্বর হলো ক্রেতাগণদের প্রায় একই ধরনের আয় দেখতে পাওয়া যাবে এবং তাদের যে চাহিদা রয়েছে সেটাও একই রকম হবে। 8 নম্বর হলো জিনিসপত্রের যোগানদাতা অর্থনৈতিক মানুষের মতো আচরণ করবে, অর্থাৎ ইকোনমিক ম্যানের মতো। মানে সে তার লাভটাকে বুঝবে, যে কেন্দ্রে বাজারটা তৈরি হবে তারাই চালাবে এবং তারা সব থেকে বেশি লাভবান হবে এই বাজার থেকেই। 9 নম্বর হলো ন্যূনতম কেন্দ্রীয় স্থানে আবদ্ধ প্রণালীর মধ্যে কার্য করবে। অর্থাৎ সেখানে অল্প মাত্র কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাকে কেন্দ্র করে নানান বসতি গড়ে উঠবে, নানান বাজার গড়ে উঠবে। ঠিক আছে, 10 নম্বর এবং লাস্ট শর্ত হলো সুবিন্যস্ত জনগোষ্ঠী এই অঞ্চলে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ বসবাস করবে। তো এইগুলো গেল শর্ত। এবার জেনে নিয়ে প্রিন্সিপাল অর্থাৎ নীতিগুলো কি আছে। তুমি এখানে লিখে দিচ্ছি প্রিন্সিপাল। তো ক্রিস্টেলার 4টে নীতির উল্লেখ করেছেন। তো 4টে নীতিগুলো তোমাদেরকে একটা একটা করে লিখে বোঝাতে হবে। তো 1 নম্বর নীতি হলো সেন্ট্রালিটি অর্থাৎ কেন্দ্রীয়তা। অর্থাৎ এই যে স্থানের কথা বলেছেন, একটা ষড়ভুজাকৃতির স্থান, এখানে একটা কেন্দ্র থাকবে এবং সেই কেন্দ্রকে কেন্দ্র করে নানান বাজার পরিষেবা দেখতে পাওয়া যাবে এবং এই যে কেন্দ্রতে যে অবস্থান করবে পরিষেবাগুলো সেগুলো উন্নত মানের হয়ে থাকবে। তো সেটাই বলা হচ্ছে কেন্দ্রীয়তা নীতিতে। তো এবার জেনে নিই
সেকেন্ড যে পয়েন্ট আছে 2 নম্বর, কমপ্লিমেন্টারি অর্থাৎ পরিপূরক অঞ্চল। কেন্দ্রীয় অঞ্চলের চারিদিকে যে গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখতে পাওয়া যাবে সেগুলো কিন্তু এই কমপ্লিমেন্টারি এরিয়া অর্থাৎ পরিপূরক অঞ্চল। সেখানে নানান বসতি দেখতে পাওয়া যাবে, নানান ছোটখাটো বাজার এবং নানান পরিষেবামূলক কার্য এই কমপ্লিমেন্টারি এরিয়ায় করা হয়ে থাকে। এই যেটা ধরে কেন্দ্রীয় অঞ্চল, এই অঞ্চলের চারিদিক দিয়ে কমপ্লিমেন্টারি এরিয়া দেখতে পাওয়া যাবে। ঠিক আছে। 3 নম্বর কি, থ্রেশহোল্ড পপুলেশন অর্থাৎ ন্যূনতম জনসংখ্যা। এই থ্রেশহোল্ড পপুলেশনটা কি, এটা কিন্তু একটা নতুন জিনিস তোমাদের কাছে। তো থ্রেশহোল্ড পপুলেশন বলতে এমন একটি ন্যূনতম জনসংখ্যাকে বোঝায় যেই জনসংখ্যার যে নির্দিষ্ট পরিষেবা পেতে সক্ষম হবে। অর্থাৎ এমন জনসংখ্যা হবে না যে পরিষেবা ফেল হয়ে যায় বা পরিষেবা পাচ্ছে না, কিন্তু জনসংখ্যা এমন হবে যে পরিষেবা একদম পুরো ফুলফিল হবে। ঠিক আছে। এটা যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝায় তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে। ধরে নাও যে একটা নাপিত বা একটা সেলুন রয়েছে, সেখানে যে নাপিতটা যে চালাচ্ছে দোকানটা, যে মালিক, তাকে কিন্তু সব দিক দেখতে হচ্ছে। তো তখন কি করবে, সে এত লোকের পরিষেবা দেবে অর্থাৎ চুল কাটবে যাতে তার যেসব কর্মচারীরা রয়েছে তাদের বেতন, তারপর যে তার লাইট খরচ, নানা ইলেকট্রিসিটি, দোকানে যদি ভাড়া হয়ে থাকে সে ভাড়ার যে অ্যামাউন্ট, সেগুলো যাতে বেরিয়ে যায়। তো সেরকমই সে কাজ করবে এবং তার ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো এটাও যদি না বোঝো তার একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো যে একটা অঞ্চলে কিছু খাবার রয়েছে, ঠিক আছে, এবং সেখানে কিছু সংখ্যক জনসংখ্যা রয়েছে। অর্থাৎ জনসংখ্যা যদি বেড়ে যায় তখন কিন্তু খাবারের টান পড়বে, কিন্তু সেটা হলে তো হবে না। খাবারের টান পড়লে চলবে না। আর এমন হতে পারে যে জনসংখ্যা কমে গেল কিন্তু খাবার অনেক রয়েছে, তাহলে খাবার ওয়েস্ট হবে। তাহলে এখানে কি বেটার হবে, যে জনসংখ্যাও এমন আছে যাতে খাবারও চলে যাচ্ছে, অর্থাৎ বেশিও না কমও না। এটাকেই বলা হচ্ছে ন্যূনতম জনসংখ্যা। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এটা গেল থ্রেশহোল্ড পপুলেশন। এবার জেনে নিই লাস্ট যে নীতিটা আছে 4 নম্বর, রেঞ্জ অফ গুড। রেঞ্জ অফ গুড বলতে বোঝায় একটা নির্দিষ্ট দূরত্বকে বা একটা সর্বোচ্চ দূরত্বকে, যার মধ্যে একজন ক্রেতা বা জনগণ সেই জিনিসপত্র কেনা বা পরিষেবাটা পাওয়ার জন্য পরিভ্রমণ করে, এবং সে পরিভ্রমণ সে তখনই লাভবান হয় যখন সে অঞ্চলটা তার আয়ত্তের মধ্যে থাকে। অর্থাৎ আমি যদি তোমাদের একটু ড্রয়িং করে বোঝাই তাহলে বুঝে যাবে খুব সহজেই। ধরে নিই এখানে একজন ক্রেতা বা একজন মানুষ রয়েছে, ঠিক আছে, এবং এখান থেকে সে একটা মার্কেটে যাবে। মার্কেটটা ধরে নিই এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে যেহেতু যাচ্ছে, তার এই যে পরিবহন খরচাটা লাগছে, তার সাথে যে মার্কেটে যে কেনা বেচা মানে যা করে, সেটা করে যখন সে বাড়ি আসছে তখন কিন্তু তার পুষিয়ে যাচ্ছে। এবার এই মার্কেটটাই যখন এইখানে চলে যাবে তখন কিন্তু তার এতটা দূরত্ব পরিভ্রমণ করা সম্ভব হবে না, অর্থাৎ তার পরিবহন খরচে বেশি লেগে যাবে। তো জিনিস কেনা তো দূরের কথা। তো তার জন্যই রেঞ্জ অফ গুড অর্থাৎ একটা নির্দিষ্ট বা একটা সর্বোচ্চ দূরত্ব থাকতে হবে এই পরিষেবা পাওয়ার বা কেনাবেচা করার। তো আশা করি বোঝা গেল এই প্রিন্সিপালটা। তো এবার জেনে নিই 5 নম্বর, তো হায়ারার্কি অফ সেটেলমেন্টস অর্থাৎ বসতির আনুক্রমিতা বা বসতির ভাগ বলা চলে একটু সহজ ভাষায়। ঠিক আছে। তো এবার জেনে নিই তিনি কি বলেছেন। তো খ্রিস্টালে তার বসতির মধ্যে প্রাথমিক স্তরের যে বসতিটার কথা বলেছেন সেটা হলো বাজার বসতি বা মার্কেট হ্যামলেট। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি, হ্যামলেট মানে হলো বসতি। তো তিনি বলেছেন যে বাজার বসতির জনসংখ্যা হবে 800 জন, এবং এর যে সেবা কেন্দ্র রয়েছে অর্থাৎ যারা সেবা পরিষেবা পাবে তাদের সংখ্যা হবে 2700 জন অর্থাৎ 2700 জন। তো আমি এখানে লিখে দিচ্ছি একবার। ঠিক আছে, এই যে 800 জন হলো বসতির জনসংখ্যা, আর এই সেবা কেন্দ্রের জনসংখ্যা হবে 2700 জন। তো তিনি এর সাথে বলেছেন যে সমমানের একটা বাজার সহ এটা 7 কিমি দূরত্বের মধ্যে অবস্থান করবে, এবং এর প্রভাব পড়ার পরিমাণ হবে, অর্থাৎ যে বাজারটা তৈরি হবে তার যে প্রভাবটা থাকবে সেটা 45 বর্গ কিলোমিটার। ঠিক আছে। তো তার পরের যে স্তরটার কথা বলেছেন সেটা হলো টাউনশিপ সেন্টার অর্থাৎ শহর কেন্দ্র। তো এই শহর কেন্দ্রের জনসংখ্যা কত হবে, 1500 মানে 1500। এবং প্রথমে যে মার্কেট হ্যামলেট স্তরের কথা বললাম সেই স্তর থেকে দূরত্ব হবে 12 কিলোমিটার 12 কিমি। মানে এই স্তর থেকে 1 নম্বর স্তর থেকে যে 2 নম্বর স্তরটার কথা বললাম তার যে দূরত্ব সেটা হবে 12 কিলোমিটার। এবং এই শহর কেন্দ্রের যে প্রভাব বিস্তার অর্থাৎ যেটা পরিষেবা পাবে তাদের সংখ্যা কত হবে সেটা আমি লিখে দিচ্ছি এখানে 8100। এবং এই টাউনশিপ সেন্টারের যে প্রভাব বিস্তারটা হবে অর্থাৎ এই বলাইটা সেটা হবে 145 বর্গ কিলোমিটার। ঠিক আছে, সেটাও লিখে দিচ্ছে এখানে, কোনো অসুবিধা নেই, যেখানে ব্যাকেটে লিখে দিচ্ছি 145 কিমি স্কোয়ার। আর যেটা মার্কেট হ্যামলেটের কথা ছিল 45, শুধুমাত্র 45 কিমি স্কোয়ার। তো আশা করি এটা বোঝা গেল হায়ারার্কি অফ সেটেলমেন্ট অর্থাৎ বসতির আনুক্রমিতা। ঠিক আছে। তো এবার জেনে নিই লাস্ট যেটা আমাদের থেকেই যায় প্রত্যেকটা থিওরির, অর্থাৎ সেটা লিখলে তুমি একটা আলাদাই নাম্বার পাবে। তো সেই পয়েন্টটা সেটা কি, ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা। এটা কি 6 নম্বর। আমার এই মার্কারটা না এখন কালি পড়ছে না, এটা এখন আমি ভিডিওটা অফ করে এখন দোকানেও যেতে পারবো না, এখন দোকানও বন্ধ। ঠিক আছে, তোমরা এখানে আমি লিখতে পারছি না, এখন তোমাদের বলে দিচ্ছি ক্রিটিসিজম। ঠিক আছে, মুখে বলেই করে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা। তো এই যে ক্রিস্টেলারের যে সেন্ট্রাল প্লেস থিওরি
এটা কিন্তু নানানভাবে সমালোচিত হয়েছে, একদম ব্যাপকভাবে সমালোচনা হয়েছে। ঠিক আছে, মানে তিনি যা বলেছেন সেগুলো কিন্তু কোনো যারা ভৌগোলিক রয়েছে তারা মেনে নিতে পারেনি, তাই জন্য এই সমালোচনাটা বেশি পরিমাণে দেখতে পাওয়া গেছে। তো ফার্স্ট যে সমালোচনাটার ব্যাপারে জানবো সেটা হলো তার আকৃতির ব্যাপারে। তো এখানে তিনি কি বলেছেন যে অঞ্চলটি হেক্সাগন প্যাটার্নের হতে হবে, অর্থাৎ এই যে আমি যেটা এঁকেছিলাম হেক্সাগন প্যাটার্ন, ষড়ভুজ আকৃতি, কারণ কখনোই একটা হেক্সাগন প্যাটার্নের মতো সুশৃঙ্খলভাবে অবস্থান করতে পারবে না, অর্থাৎ করা সম্ভবই না, কারণ আগের থেকে এটা হয়ে রয়েছে। কিভাবে সে বাড়িঘরকে ভেঙে দিয়ে একটা হেক্সাগন প্যাটার্ন তৈরি করে বসতি নির্মাণ হবে, সেটা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া সম্ভব না। 2 নম্বর সমালোচনা এই যে ক্রিস্টালার বলেছেন যে সব জায়গায় সমান, সেটা কিন্তু মোটেও সম্ভব না। কারণ তিনি কি বলেছিলেন যে এখানে দাঁড়িয়ে থেকে যে এখানের যেটা দূরত্ব, এখানে দাঁড়িয়ে এখানের দূরত্ব, এখানের দূরত্ব, এইখানের দূরত্ব, এই এই সব সমান, এবং সেখানকার পরিবহন খরচও সমান, সেখানে পরিষেবাও সমান, সেখানে যেসব জলবায়ু ভূপ্রকৃতি সব সমান, মাটি সমান, এগুলো কিন্তু মানা অসম্ভবই। কারণ সব ভৌগোলিকরা নানান কারণ ব্যাখ্যা করে, নানান বুঝিয়েছেন, বুঝিয়ে এই সমালোচনা করে এই থিওরিটাকে ভুল বলে প্রমাণিত করেছে। 3 নম্বর সমালোচনা হলো কোনো অঞ্চলকে কেন্দ্র করে কোনো একটা অঞ্চল গড়ে উঠতে পারে না, অর্থাৎ সে এখানে যে থাকবে তাকে এখানেই আসতে হবে বাজার করতে, এরকম কোনো ব্যাপার না, সে এখানে বাড়ির পাশেও কিন্তু বাজার তৈরি হতে পারে। 4 নম্বর সমালোচনা হলো এই তত্ত্বে কেন্দ্রীয় অঞ্চলের যে পরিবর্তন সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। 5 নম্বর সমালোচনা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার অর্ডার সেন্টারে যেসব কাজ পরিচালনা করা হয় সেটা অনেক সময় হাইয়ার অর্ডার সেন্টারে দেখতে পাওয়া যায়। অনেক সমালোচনা থাকলেও এই তত্ত্বকে কিন্তু পরিমার্জন এবং সংশোধন করে এখন এই তত্ত্বকে বসতির বিন্যাস ও বিস্তারের ব্যাখ্যায় ব্যবহার করা হচ্ছে। তো এটাই ছিল ক্রিস্টালারের সেন্ট্রাল প্লেস থিওরি, অর্থাৎ কেন্দ্রীয় স্থান তত্ত্ব। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি একদম উদাহরণ সহ, খুবই সহজ ভাষায়। আর তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও, অর্থাৎ এইটা যেমন আজকে বললাম যে সেন্ট্রাল প্লেস থিওরি, এরকম আরো নানান থিওরি আছে, সেগুলো যদি ভিডিও দেখতে চাও, মানে লেকচার বা আরো যদি অন্য কিছু থেকে থাকে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তো আমি তোমাদের বানিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো এক্ষুনি। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই।